নমস্কার, শ্রমিক কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। ইপিএফও, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন 1952, এটা ইপিএফ অ্যাক্ট, ইপিএফ এবং এমপি অ্যাক্ট 1952 দ্বারা সঞ্চালিত। এরপর এটা আপনি যদি কোনো জায়গাতে কর্মরত অবস্থায় রয়েছেন, সেখানে যদি 20 জন কিংবা তার থেকে বেশি ওয়ার্কার যদি কাজ করছে, আবার তাদের পেমেন্ট মান্থলি যে স্যালারি সেটি যদি 10,000 টাকার উপরে আছে, তাহলে তারা এই ইপিএফ এর জন্য দায়বদ্ধ আপনার কোম্পানির দ্বারা। আপনাদের প্রত্যেক মাসে যে স্যালারি জমা হয় সেটা থেকে 12% আর 12%, টোটাল 24% আপনার জমা হয়ে থাকে ইপিএফ অ্যাকাউন্টে। এই টাকাটি আপনার বেসিক প্লাস ডি এর উপর যেটা কাটা হয়ে থাকে সেটা 12%, আপনার এমপ্লয়ার আবার আপনার হয়ে 12% জমা করে থাকে। টোটাল আপনার সিটিসির 24% টাকা ইপিএফে জমা হয়ে থাকে। মূলত এটা সিটিসির 24%। মনে রাখবেন, এটি আপনার জমা পুঁজি। এমন কোনো জায়গাতে যদি আপনি কাজ করছেন যেখানে 20 জন কিংবা তার থেকে বেশি যদি কর্মরত অবস্থায় রয়েছেন, সেটা কোনো স্ট্যাবলিশমেন্ট হতে পারে, সেটা কোনো হোটেল হতে পারে, সেটা কোনো কারখানা হতে পারে, আবার এমন কোনো মল হতে পারে, এমন কোনো পার্ক হতে পারে, বা এমন কোনো জায়গা হতে পারে যেখানে 20 জনের থেকে বেশি যদি কর্মচারী রয়েছেন, তাহলে তারা এই ইপিএফ এর আওতায় আসবেন। কোনরূপভাবে আপনাদেরকে ইপিএফ থেকে বঞ্চিত করা যাবে না সরকারি নিয়ম অনুযায়ী। আবার কোথাও কোথাও কিছু কিছু ক্ষেত্রে 20 জনের থেকে যদি কম ওয়ার্কার থাকেন, তাহলে তারা ঐচ্ছিকভাবে ইপিএফ এর সঙ্গে যোগদান করতে পারেন। দেখুন, এই যে ইপিএফটি রয়েছে, ইপিএফটি সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ দ্বারা সঞ্চালিত। সিবিটি, এই ইপিএফ এর মধ্যে অনেক কমিশনার রয়েছেন যারা ইউপিএসসি এর মাধ্যমে বা অন্যান্য পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয়ে থাকেন। এরা সম্পূর্ণরূপে সরকারি কর্মচারী। এনাদের পাওয়ার কিন্তু যথেষ্ট। এনারা চাইলে কোনো দুর্নীতিমূলক কন্ট্রাক্টরকে বা এমপ্লয়ারকে তাদের লাইসেন্স থেকে ক্যান্সেল করে দিতে পারে, তাদের লাইসেন্স ক্যান্সেল করে দিতে পারে। ইভেন তাদেরকে আর তারা যেন আর কোনো কাজ না পায় সেটার বিষয়ে এরা কিন্তু ওই পাওয়ারটি রাখেন। দেখুন, যদি আপনি এমন কোনো জায়গাতে কাজ করছেন, তাহলে আপনাকে একটি ইউএন নাম্বার দেওয়া হয়ে থাকবে। সেই ইউএন নাম্বারটি পুরো নাম কি? দেখুন, ইউএন যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি হচ্ছে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার। এটা 1 অক্টোবর 2014 সালে আনা হয়। এরপর থেকে এটি পুরো ভারতে ছড়িয়ে পড়ে। আগে কি হতো, আগে এমন অনেক কন্ট্রাক্টররা ছিল যাদের নাম্বারটি অনেক এলোমেলো ধরনের থাকতো। অন্য একটা কোম্পানি থেকে অন্য একটি কোম্পানিতে কাজ করে আবার অন্য কোনো কোম্পানিতে কাজে যখন যুক্ত হতো, তখন তাদের নতুন করে একটি ইউএন নাম্বার জেনারেট করা হতো বা জেনারেট হয়ে যেত। সেই ক্ষেত্রে সেই জায়গা থেকে নির্মূল করার জন্য এই ইউএন নাম্বারটি রিলিজ করা হয় 2014-তে। এরপর প্রত্যেক ব্যক্তির কাছে এখন বর্তমানে যে ইউএন নাম্বারটি রয়েছে, সেই একটি সিঙ্গেল অ্যাকাউন্ট ইউএন নাম্বারটি যখন আপনার রিটায়ার হবেন ততদিন অবধি, যতক্ষণ আপনার কোম্পানি চেঞ্জ হতে থাকবে, কোনো আপনার অসুবিধা হবে না। আপনার পুরনো অ্যাকাউন্ট থেকে নতুন অ্যাকাউন্টে, আবার নতুন অ্যাকাউন্ট থেকে আবার পুরনো অ্যাকাউন্টেও আপনি আপনার টাকাটি নিয়ে যেতে পারবেন। কিন্তু আপনার যে পেনশনটি রইবে, সেই পেনশনটি সর্বদাই আপনার ওই অ্যাকাউন্টেই থেকে যাবে, আপনার ইউএনের। সেটা কখনো চেঞ্জ হবে না। যখন রিটায়ার হবেন আপনি, সেই সময় আপনি ওই টাকাটি পুরোপুরিভাবে তুলতে পারবেন। এই যে ইপিএফটি রয়েছে, এই ইপিএফটির অরিজিনটি কী রূপ? দেখুন, ইপিএফ হচ্ছে এমন একটি সোশ্যাল সিকিউরিটি যেটার দ্বারা একটি কর্মচারী যখন কাজের মধ্যে রয়েছেন, ওই সময় পুরোপুরিভাবে নির্ভরশীল না হলেও রিটায়ারমেন্টের পর ওই টাকার উপরই একটি কর্মচারী নির্ভর হয়ে থাকে। সেই ক্ষেত্রে এই টাকাটি আপনার বর্তমানে যে কাজের মধ্যে আপনি যুক্ত আছেন সেটা থেকে একটি ছোট্ট মাত্র অংশ তুলে তুলে জমা করে রেখে, সেটার উপর ভারত সরকার একটি সোশ্যাল সিকিউরিটি তৈরি করেছে। তার উপর আপনার যখন আপনি বুড়ো হয়ে যাবেন, সেই সময় এই টাকাটি আপনার কাজে লাগবে, সেই জন্য এটাই বানানো হয়েছে। তো এটা ইপিএফ অ্যান্ড এমপি অ্যাক্ট 1952 দ্বারা সঞ্চালিত। এটার কাজই হচ্ছে আপনাকে সোশ্যাল সিকিউরিটি প্রোভাইড করা আপনার রিটায়ারমেন্ট কালীন। দেখুন, এই আমাদের যে ইপিএফটি রয়েছে, এই ইপিএফটি কিন্তু আবার 3টি ভাগে বিভক্ত। একটি হচ্ছে ইপিএফ, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, আরেকটি হচ্ছে ইপিএস, এমপ্লয়িজ পেনশন স্কিম, আরেকটি হচ্ছে ইডিএলআই, এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইন্স্যুরেন্স স্কিম 1976। প্রথম হচ্ছে ইপিএফ, এটা হচ্ছে 1952-তে এটা বানানো হয়েছে। আবার যেটা ইপিএস আছে সেটা হচ্ছে 1995-এ চেঞ্জ করা হয়। এটা এর আগে নাম ছিল ইএফপিএস। এটা 1971-কে রিপ্লেস করে 1995-এ ইপিএসটা স্কিমটি আনা হয়। এরপর যেটি রয়েছে ইডিএলআই, ডিপোজিট লিঙ্কড ইন্স্যুরেন্স স্কিম, এটা হচ্ছে 1976 দ্বারা সঞ্চালিত। এবার আপনাদেরকে এটা মানতে হবে, অবশ্যই এটা মানতেই হয় কি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড দ্বারা অনেক মানুষ আজকে বর্তমানে
অনেক টাকার মুখ দেখতে পাচ্ছেন, যারা আপনারা ভাববেন যে এটাতে টাকা জমিয়ে কি হবে, কিন্তু না, বর্তমানে এই যে ইপিএফ স্কিমটি রয়েছে, এই স্কিম দ্বারা অনেক মানুষই লাভবান হয়েছেন। বর্তমানে স্কিমের মধ্যে প্রচুর পরিমাণ টাকা রয়েছে, $200 মিলিয়ন উপর এখানে কিন্তু টাকা রয়েছে। আর প্রত্যেক মাসে যারা কর্মরত অবস্থায় ছিলেন অতীতে, তাদের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে ডিবিটির মাধ্যমে এই টাকাটি কিন্তু ট্রান্সফার করে দেওয়া হয়। যদি আপনারা বর্তমানে ভাববেন যে ইপিএফ এর ইন্টারেস্ট কত, বর্তমানে ইপিএফ এ কিন্তু ইন্টারেস্টই বেশ ভালোই দেওয়া হয়ে থাকে। বর্তমানে ইপিএফ ইন্টারেস্ট 8.10%। এটা অন্যান্য যা বছরের তুলনায় কিন্তু অনেকটাই কম। এর আগে কিন্তু এই ইন্টারেস্টটি 8.5%-এরও উপর ছিল, কিন্তু এই ইন্টারেস্টটা বর্তমানে কিন্তু অনেকটাই কমে গেছে। এবার কিছু আমরা উইথড্রল নিয়ে বলে নিই। যদি আপনি এই পিএফ এর টাকাটি উইথড্রল করতে চান, তো এই পিএফ এর টাকা উইথড্রল করার দুটো কিন্তু রুল রয়েছে, দুটো স্কিম রয়েছে। একটা হচ্ছে 19 ফর্ম দিয়ে আপনার টাকাটি উইথড্র করতে পারবেন, যেটাকে আমরা ইপিএফ উইথড্রল করি। আরেকটা হচ্ছে ফর্ম 10C, যেটা দ্বারা আমরা পেনশনটা উইথড্রল করি। আবার আরেকটা জায়গা রয়েছে যেটা ফর্ম 31, যেটা থেকে আমরা কি যখন আমরা কাজের মধ্যে থাকি, কর্মক্ষেত্রে থাকাকালীন, তখন এই টাকাটি উইথড্র করা যায়। সেটা আবার বলা হয় অ্যাডভান্স নেওয়া, সেটা হচ্ছে অ্যাডভান্স উইথড্রল। তো এই জায়গাগুলোর মারফত আমরা কিন্তু এই পিএফ এর টাকাটি তুলতে পারি। আবার আরেকটা জায়গা রয়েছে যেখানে আপনারা যদি কোনো মেডিকেলের প্রয়োজন আপনাদের পড়ে যায়, তো সেই ক্ষেত্রে 1 বছরে অন্তত 10 বার টাকাটি তোলা যেত আগে, কিন্তু বর্তমানে সেই টাকাটি 10 বার থেকে কমিয়ে 3 বার করে দেওয়া হয়েছে নতুন বাজেটে। তো এবার ওই টাকাটি আপনারা 10 বারের মতো আর তুলতে পারবেন না, এবার 3 বারই তুলতে পারবেন বছরে। ইপিএফ এর মধ্যে একটি সিলিং লিমিট ছিল, সেই সিলিং লিমিটটি ছিল 6,500। সেই 6,500টা সিলিং লিমিটে বাড়িয়ে 15,000 করা হয় 1 সেপ্টেম্বর 2014 সালে। এরপর থেকে এটা কিন্তু স্ট্যান্ড বাই রয়েছে। এরপর এটা সিলিং লিমিটে কিন্তু আর বাড়ানো হয়নি। 15,000 টাকার উপরে কিন্তু এটা এখনো যায়নি। ভবিষ্যতে যদি এই সিলিং লিমিটটা 15,000 টাকা বাড়িয়ে দেওয়া হয়, তাহলে অনেক মানুষই উপকৃত হবে। বর্তমানে আমরা এটা বলতেই পারি কি, বর্তমানে যারা আউটসোর্সিং কর্মচারী হিসেবে যারা কাজ করছেন কন্ট্রাক্ট আন্ডারে বা কোনো এমন ডিপার্টমেন্টে কাজ করেন যেখানে ন্যূনতম যে মজুরি আছে সেটা 18,000 থেকে কম, কিংবা 20,000 থেকে কম, কিংবা 21,000 থেকে কম, সেই রকম অনেক জায়গায় রয়েছে। সেখানে 5 কোটির উপর হয়তো কর্মচারীরা কাজ করছেন, তাদের কিন্তু এই বেনিফিটটা, যদি এই মিনিমাম ওয়েজের যে সিলিংটি আছে সেটা যদি বাড়ানো হয়, তাহলে অনেকেই কিন্তু এটার আওতাধীন হয়ে যাবেন। ইপিএফও একটি ডেথ রিলিফ ফান্ড নিয়ে এসেছেন, সেটা 2025 সালে লাগু করা হয়েছে। ইপিএফ ডেথ রিলিফ ফান্ড হচ্ছে সেন্ট্রাল বোর্ডে যারা রইবেন, ওই মেম্বার, তাদেরকে 8.5 লাখ টাকা থেকে বাড়িয়ে সেটা প্রায় 15 লাখ টাকা দেওয়ার বিবেচনা করা হয়েছে। আর এর মধ্যে এটা যখন পাস করা হয় 2025 সালে, তারপর থেকে বর্তমানে যদি কারোর ডেথ হয়ে থাকে ইপিএফ এমপ্লয়ীদের মধ্যে, তাহলে তারা কিন্তু 15 লাখ টাকার ওই ডেথ ক্লেমের ইন্স্যুরেন্সটি কিন্তু পেয়ে যাবেন ডাইরেক্টলি, তাদের যে ফ্যামিলির মধ্যে রইবেন তারা। ইপিএফ এমন একটা জায়গা রয়েছে, সেই জায়গাটার মধ্যে যারা কাজ করছেন, বর্তমানে ডোমেস্টিক ওয়ার্কার হয়ে থাকবেন কিংবা ইন্টারন্যাশনাল ওয়ার্কার হয়ে থাকবেন, তো তাদের ক্ষেত্রে একটি বেটার অপরচুনিটি এখানে রয়েছে। ভারত সরকার যে দেশের সাথে নিজেদের সোশ্যাল সিকিউরিটি টাই আপ করেছে, সেখানে যদি কোনো কর্মচারী কাজ করে থাকে বিদেশেও, তো সেখানে কিন্তু তার এই ইপিএফ এর যে কন্ট্রিবিউশন আছে, সেই কন্ট্রিবিউশন কিন্তু সে পেয়ে থাকবে। কোনোভাবে তার এই কন্ট্রিবিউশনটা কিন্তু ছিন্ন হবে না। তার যা সোশ্যাল সিকিউরিটি যা পাওনার কথা আছে, সেগুলো সবই পাবে এই যে ইপিএফ এর মধ্যে রয়েছে। দেখুন, অবশেষে আমি একটা জিনিস আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের দ্বারা এটা সঞ্চালিত। মূলত যারা কোনো অর্গানাইজড কিংবা আনঅর্গানাইজড সেক্টরের মধ্যে কাজ করছেন, তাদের ক্ষেত্রে এটা নিয়ে আসা হয়েছে। বর্তমানে উমঙ্গ অ্যাপ দ্বারাও এই যে আপনার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স রয়েছে সেটা আপনি এসএমএস এর মাধ্যমে চেক করতে পারবেন, ডাইরেক্টও চেক করতে পারবেন। আপনার এখানে ফেস স্ক্যান করে আপনার ডাটা নেওয়া হতে পারে। আপনার বর্তমানে আপনার যে নমিনেশন রয়েছে, নমিনেশনের মাধ্যমে আপনি নিজের ফ্যামিলির মধ্যে অনেকজনকে অ্যাড করতে পারেন, তাকে কন্ট্রিবিউশন জমা দিয়ে যেতে পারেন। আর আপনার এই যে ইপিএফ ব্যালেন্স রয়েছে, আমি আপনাদেরকে একটি কথা ক্লিয়ারলি বলতে চাই, যদি আপনি কোনো এমন একটা জায়গাতে কাজ করছেন যেখানে হয়তো 10 বছর কিংবা তার থেকে বেশি আপনি কাজ করে বসেছেন, তাহলে মূলত পিএফ এর যে পুরো টাকাটি আছে সেটা কখনোই উইথড্র করার ভুল করবেন না। এই টাকাটি আপনার কিন্তু ভবিষ্যতে জমা পুঁজি। এই টাকাটি যতক্ষণ আপনার কাছে থাকবে ততদিন কিন্তু এটার উপর ইন্টারেস্ট চাপতে থাকবে। আর যদি আপনার কাজটা যদি বন্ধ হয়ে যায়, তারপরেও যদি এই টাকা যদি আপনি না তোলেন, তো প্রত্যেক বছর আপনার 4 বার ইন্টারেস্ট ক্রেডিট হবে। প্রত্যেক 3 মাস অন্তর অন্তর এখানে কিন্তু ইন্টারেস্টই ক্রেডিট করা হয়। 8.10% হারে যদি ইন্টারেস্ট ক্রেডিট হতে থাকে প্রত্যেক 3 মাস অন্তর অন্তর, তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আপনার ইন্টারেস্টটি কোথায় যেয়ে পৌঁছাবে। আর রিটায়ারমেন্টের মধ্যে আপনার যে ভ্যালু হবে সেটা কিন্তু অনেক গুণ হয়ে যাবে।
যদি এই ভিডিওটা আজকের আপনার ইনফরমেটিভ লেগে থাকে তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে নোটিফিকেশন বেলটি আছে ওটা একটা অলে ক্লিক করে দিন। এই ভিডিওটি শেয়ার করবেন যত বেশি পারবেন আমাদের শ্রমিক ভাইদের সাথে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল। ধন্যবাদ।